রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা আরেকবার স্বাগত। ফিলোসফি ক্লাস আমরা এর আগের যে ক্লাস ছিল, এর আগের ক্লাসে আমরা যুক্তির দুটো ভাগ দেখেছিলাম। একটা ছিল অবরোহ, আরেকটা ভাগ ছিল আরোহ। এই দুটো ভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অবরোহ যুক্তি কাকে বলে? অবরোহ যুক্তি হচ্ছে এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, আর আরোহ যুক্তিতে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করা হচ্ছে। এই ছিল অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি। এখন আমরা যেটা দেখব, অবরোহ যুক্তির আরো অনেকগুলো ভাগ রয়েছে। আমি সামান্য একটুখানি বলে দিয়ে আমরা পরবর্তী অংশটা এগিয়ে যাবো। অবরোহ যুক্তি আরো আরেক রকম একটা অবরোহ যুক্তিকে ভাগ করা যায়। একটা হলো মাধ্যম। আচ্ছা, এদিকে দেখি অমাধ্যম আর মাধ্যম। একটা হলো অমাধ্যম যুক্তি আর একটা হলো মাধ্যম যুক্তি। এবার এই দুটো আমি একটুখানি বলে আমরা যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করব। এবারে এই যে আরো অংশটা মুছে দিলাম, অমাধ্যম আর মাধ্যম। অমাধ্যম কোনটা? যেখানে আমরা সংজ্ঞাটাই কি বলছিলাম, এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে। যদি সিদ্ধান্তটা একটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাহলে সেটা হবে অমাধ্যম। যেমন যদি বলি সকল মানুষ, কোনো মানুষ নয় পূর্ণ লিখে দিই, কোনো মানুষ নয় পূর্ণ। এটা বুঝতে অনেকটা সুবিধা হয়। কোনো মানুষ নয় পূর্ণ। এইখানে একটা হেতুবাক্য আছে, এখান থেকে যদি একটা সিদ্ধান্ত আসে অনিবার্যভাবে, আমরা অনিবার্যভাবে লিখতেই পারি কোনো পূর্ণ জীব নয় মানুষ। এই একটি হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে এলো, এইটাকে বলা হবে কি? অমাধ্যম যুক্তি। আর মাধ্যম যুক্তি উদাহরণ দিই তাহলে আরো স্পষ্ট করে বিষয়টা বলে দিচ্ছি। মাধ্যম যুক্তি কোনটা? সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণ। এটা হলো মাধ্যম যুক্তি, যেখানে একের বেশি হেতুবাক্য থাকছে। এখন কেন এই নাম দুটো হলো? অমাধ্যম এই জন্য হলো যে এখানে মাধ্যম হিসেবে কিছু নেই, সরাসরি একটা বচন থেকে আরেকটা বচনের সত্যতা দাবি করে ফেললাম। একটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হলো, এই জন্য এটাকে বলা হচ্ছে অমাধ্যম। কিন্তু এখানে সকল মানুষ হয় মরণশীল, এই একটা হেতুবাক্য থেকে রাম হয় মরণশীল আসছে না, বা রাম হয় মানুষ, এই একটা হেতুবাক্য থেকে রাম হয় মরণশীল আসছে না। যদি এইখানে এই যে সকল মানুষ হয় মরণশীল, এখান থেকে রাম হয় মরণশীল, এই জায়গাটা আসতে গেলে মাধ্যম হিসেবে আমি আরেকটা বচন ব্যবহার করতে পারি। যেহেতু মাধ্যম হিসেবে আরেকটা বচন ব্যবহার করতে আমাকে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে মাধ্যম যুক্তি। এবার অবরোহ যুক্তি আরো নানান ভাবে ভাগ করা হচ্ছে। এই মাধ্যম অমাধ্যমেরও আরো অনেকগুলো করে অমাধ্যমের ভাগ আছে, মাধ্যমের ভাগ আছে, আরো একটা ভাগ হয় নিরপেক্ষ যুক্তি, সাপেক্ষ যুক্তি, এরকম নানান ভাবে অবরোহ যুক্তিকে ভাগ করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা অবরোহ যুক্তির যে বৈশিষ্ট্য পড়ছিলাম, সেখানে একটা ধারণা পড়লাম বৈধ অবৈধ। যদি ঠিক হয় অবরোহ যুক্তি তাহলে তাকে বৈধ বলবো, আর যদি ঠিক না হয় তাহলে তাকে অবৈধ বলবো। এটাই বলছিলাম। তো আমরা এখন বৈধতা নিয়ে আলোচনা করবো। বৈধতা
বৈধতা, অবৈধতা, অবৈধতা। আরেকটা ধারণা হলো সত্যতা। সত্যতা, এই ধারণাগুলো আমরা আলোচনা করব। এবারে আমরা প্রথমে আলোচনা করব কি বৈধতা। বৈধতা, বৈধতা কি? বৈধতা হলো যুক্তির, অবরোধ যুক্তির যে আকার তার ধর্ম। আমি বলছিলাম যে অবরোধ যুক্তি কি নিয়ে আলোচনা করে? যুক্তির আকার নিয়ে আলোচনা করে। ওর বক্তব্যটা বিচার্য বিষয় নয়, এর আকারটাই হচ্ছে বিচার্য। তাহলে বৈধতা কি? বৈধতা হলো অবরোধ যুক্তির আকারগত ধর্ম। আকারগত ধর্ম, হ্যাঁ, মনে রাখতে হবে। বৈধতা বলতে কি বোঝাচ্ছে? বৈধতা বলতে বোঝাচ্ছে হেতুবাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে। ওই যে হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা যে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই অনিবার্যভাবে নিঃসৃত হওয়ার বিষয়টাকেই বলা হচ্ছে কি বৈধতা। এবার অনিবার্যভাবে নিঃসৃত হওয়া কি? আমি বলছিলাম যে হেতুবাক্যগুলো যদি সত্য হয়, একটা যুক্তিতে থাকে হেতুবাক্য আর সিদ্ধান্ত। এবার কোনো যুক্তি যদি বৈধ হয়, তাহলে এমনটা হবে না যে হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, এই বিষয়টা হবে না। তাহলে বৈধতা কি? বৈধতা অবরোধ যুক্তির আকারগত ধর্ম। আর কি? বৈধতার ক্ষেত্রে হেতুবাক্য যদি সত্য হয়, তাহলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। এখন এবার এই কথাটা থেকে আমি আর কি কি বিষয় অনুমান করতে পারি? তাহলে একটা যদি কোনো যুক্তি যদি বৈধ হয়, যেমন আমি একটা বৈধ যুক্তির উদাহরণ আমি লিখে দিচ্ছি, পরে বুঝতে পারবে তোমরা কেন ওটা বৈধ। আমি একটা বৈধ যুক্তির উদাহরণ আগে লিখি, একটু মুছে দিচ্ছি, সমস্তটাই মুছে দিচ্ছি। দেখি, বৈধতা, বৈধতা হচ্ছে আকারগত ধর্ম। ধর্ম, হেতুবাক্য, সিদ্ধান্ত। সিদ্ধান্ত আমি বললাম যে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হবে না। এই দৃষ্টান্তটা হবে না, বা আমি কথাই লিখে দিচ্ছি হবে না। এরকম বিষয়টা হবে না। ঠিক আছে? বৈধতা আকারগত ধর্ম, হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, এই বিষয়টা হবে না। এবার আমরা কেন হবে না একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি। যে সকল মানুষ মরণশীল অনেক হয়েছে, এবার আর একটু অন্য কোনো পদ ব্যবহার করি। সকল দার্শনিক হয় কবি। সকল রাজনীতিবিদ হয় দার্শনিক। সকল রাজনীতিবিদ হয় কবি। এই হয়ে গেল আমার যুক্তিটা। আমি বলেই দিচ্ছি তোমাদের এটা বৈধ। তোমরা পরবর্তী ক্ষেত্রে আবার আরও যখন পড়া এগোতে থাকবে, তখন আমরা দেখব যে এটা সত্যি বৈধ একটা যুক্তি। এবারে এই বৈধ যুক্তি, তো যুক্তি কি, বৈধতা কি? বৈধতা যুক্তির আকারের ধর্ম। তাহলে যে দার্শনিক, সব দার্শনিক কবি কিনা আর সব রাজনীতিবিদ দার্শনিক কিনা, তার থেকে সব রাজনীতিবিদ কবি কিনা, এটা অবরোধ যুক্তির আলোচ্য বিষয় নয়। অবরোধ যুক্তির আলোচ্য বিষয় হলো এই আকারটা ঠিক কিনা। দার্শনিকের পরিবর্তে এম,
কবির পরিবর্তে পি, রাজনীতিবিদের পরিবর্তে এস। তাহলে এইবারে অবরোধ যুক্তি কি নিয়ে আলোচনা করবে, যে এই আকারটা সঠিক আছে কিনা, অর্থাৎ এই আকারটাই হচ্ছে বৈধ অবৈধ। আকারটা যদি সঠিক হয়, অর্থাৎ এখানে অবরোধ যুক্তির প্রত্যেকটা যুক্তির কিছু নিয়মকে অনুসরণ করে চলে, সেই নিয়মগুলো অনুসরণ করে যদি এই দুটো হেতু বাক্য থেকে এই সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাহলে সেই যুক্তিটা কি হবে, বৈধ হবে। অর্থাৎ এই বৈধতার ক্ষেত্রে এখান থেকে এই সিদ্ধান্তটা কি করবে, অনিবার্যভাবে নিঃসৃত হবে। আর কখন হবে, যদি এই আকারটা সঠিক হয়। তাহলে এই আকারটা সঠিক ছিল, তো সকল দার্শনিক হয় কবি, সকল রাজনীতিবিদ হয় দার্শনিক, সকল রাজনীতিবিদ হয় কবি, এই আকারটা ঠিক ছিল। এইবারে ঘটনাটা হচ্ছে বৈধতার ক্ষেত্রে বিষয়টা কি, বৈধতার ক্ষেত্রে যদি এই আকারটা সঠিক হয়, তাহলে এই আকারে আমি যে কোনো পদ ব্যবহার করে নতুন নতুন যে যুক্তি পাবো সেগুলো সবগুলো বৈধ হবে। যেমন আগের যুক্তিটা আমি বলেছিলাম বৈধ, এবং আমি দেখালাম যে এই হচ্ছে তার আকার ছিল, এই আকারে আমরা আগে বারবার করে লিখছিলাম সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল, এরকম লিখছিলাম। এই পদগুলোকে আমরা পরিবর্তনও করে ফেলতে পারি, অন্য কোনো পদ ব্যবহার করতে পারি, সেগুলোও কি হবে, বৈধ হবে। যেমন এম এর পরিবর্তে যে কোনো একটা পদ ব্যবহার করে নিতে পারি। মানুষ, অপূর্ণ, এখানে ব্যবহার করি অর্থনীতিবিদ, এখানে মানুষ, এস এর পরিবর্তে অর্থনীতিবিদ লিখেছি, তাহলে অর্থনীতিবিদ। এখানটা অপূর্ব, আমরা একটা নতুন যে যুক্তি পেলাম এটাও বৈধ, কারণ কি আকারটা সঠিক ছিল। এবারে তাহলে বৈধতা কি, বৈধতা হলো অবরোহ যুক্তির আকারগত ধর্ম। আকারগত ধর্ম যেহেতু আকার সবসময় ওই আকারে যে কোনো কথা বলছি, তো যেই বচন সমষ্টি আমি তৈরি করছি না কেন, সেগুলো গঠন করছি, সেগুলোই হচ্ছে কি হচ্ছে আমার বৈধ হয়ে যাচ্ছে। তাহলে আকারের ধর্ম হলো। আর কি আকারগত ধর্মটা কি, আকারগত ধর্মটা হচ্ছে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে। অনিবার্যভাবে নিঃসৃত হওয়া মানে কি, হেতুবাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত মিথ্যা হবে না। এইবারে এই যে কথাটা বলা হলো, হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হবে না, এর থেকে আমরা আর কি কি পেতে পারি। এই কথাটার মানে হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। হেতুবাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। আবার হেতুবাক্য যদি মিথ্যা হয়, এই নিয়ে আমার কিছু বলা হয়নি। তাহলে হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্যও হতে পারে, আবার হেতুবাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যাও হতে পারে। ঠিক আছে, হেতুবাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যা হবে। এগুলো প্রত্যেকটা দৃষ্টান্ত দিয়ে যখনই আলোচনার প্রসঙ্গ আসবে তখন একটা একটা করে দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দেবো, এবং এই কথাটা তোমাদের আবার মনে করিয়ে দেবো যে তাহলে বৈধতার ক্ষেত্রে কি হচ্ছে, হেতুবাক্য বৈধতার আকারগত ধর্ম অনিবার্যভাবে নিঃসৃত হওয়া মানে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হবে না। অর্থাৎ বৈধ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত সত্য হবে, অবশ্যই সিদ্ধান্ত সত্য হবে। হেতুবাক্য যদি মিথ্যা হয় সিদ্ধান্ত সত্য হতে পারে। সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য, অবশ্যই সিদ্ধান্ত সত্য হবে। হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হতে পারে, হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। ঠিক আছে, এইগুলো সম্ভাব্য ক্ষেত্র। এবারে আমরা আসবো সত্যতা নিয়ে আলোচনা করব। আচ্ছা, অবৈধতা আলোচনা করি। আগে অবৈধতাটা বলে দিই।
অবৈধতাটা কি? অবৈধতা হচ্ছে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত না হওয়াই হচ্ছে অবৈধতা। অবৈধতা হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হবে না, অর্থাৎ বৈধ যুক্তির যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যথাযথভাবে আমরা অনুসরণ না করে যদি সিদ্ধান্ত গ্রহণ করে পড়ি তাহলে যুক্তিতে যে বিষয়টা ঘটবে সেটা হলো অবৈধ। ঠিক আছে, এবার অবৈধতার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, হেতুবাক্য কি সত্য হলো না মিথ্যা হলো সে নিয়ে কোনো বিষয় নেই, সিদ্ধান্ত সত্য হলো না মিথ্যা হলো সেটা নিয়েও কোনো নেই। এক তো আমরা বলেছিলাম বৈধতা মানে হেতুবাক্য, লিখে ফেলি, হেতুবাক্য সিদ্ধান্ত। আমরা বলছিলাম যে বৈধ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হবে না, তাহলে অবৈধ হলে যুক্তি হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হবে, অর্থাৎ হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি কি হবে? অবৈধ হয়ে যাবে। এবার বৈধতার ক্ষেত্রে বা অবৈধতার ক্ষেত্রে যেহেতু যুক্তির অবয়বগুলি অর্থাৎ যে হেতুবাক্য বা সিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো সত্যতা বা মিথ্যাত্ব মানে সত্য হলো না মিথ্যা হলো কিছু যায় আসে না, তাই অবৈধ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হতেই পারে, হেতুবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা হতেই পারে, হেতুবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হতেই পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই চারটি ক্ষেত্রই দেখা দিতে পারে অবৈধ যুক্তির ক্ষেত্রে, কিন্তু বৈধ যুক্তির ক্ষেত্রে এই ক্ষেত্রটা কখনোই দেখা দেবে না, হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা। বোঝা গেল বৈধতা কি আর অবৈধতা কি। এবারে আমরা আসবো সত্যতা। এবারে আমরা যে ধারণাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সত্যতা। সত্যতা সত্যতা কি? সত্যতা হচ্ছে বাস্তব অনুরূপতা। অর্থাৎ আমি যে বক্তব্যটা হাজির করলাম সেটার সঙ্গে বাস্তবের মিল থাকতে হবে। যেমন এটা একটা হোয়াইট বোর্ড, এই কথাটার সঙ্গে এই বোর্ডটা মিললো কিনা, কথাটা যদি মেলে তাহলে সত্য, আর যদি না মেলে তাহলে মিথ্যা। এই যে বিষয়টা, তাহলে সত্যতা মানে বাস্তব অনুরূপতা, অর্থাৎ আমি যে কথাটা বলছি তার সঙ্গে বাস্তবের মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে সেটা হয় সত্য। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, সত্যিই যদি সকল মানুষ মরণশীল হয় তাহলে আমার কথাটা সত্য, যদি সব মরণশীল না হয় তাহলে সেটা হচ্ছে মিথ্যা। এখন মনে রাখতে হবে এই যে সত্যতা, এই সত্যতা কিন্তু বচনের ধর্ম। সত্যতা কখনোই যুক্তির ধর্ম না। একটা যুক্তি সত্য কি মিথ্যা এই প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যুক্তি বৈধ কি অবৈধ। সত্যতা হচ্ছে বচনের ধর্ম, বচনের ক্ষেত্রে কিন্তু আবার বচন বৈধ কি অবৈধ সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে বচনটি সত্য না মিথ্যা, অর্থাৎ বচনটি কি বাস্তবের অনুরূপ, যদি বাস্তবের অনুরূপ হয় তাহলে সত্য হবে। যেমন আমি যদি বলি গোলাপ ফুলটি লাল, সত্যি যদি দেখা যায় যে গোলাপ ফুলটি লাল তাহলে আমার কথাটা সত্য, আর যদি দেখা যায় গোলাপ ফুলটি লাল নয় অন্য কোনো বর্ণে গোলাপি হলো বা সাদা হলো তাহলে সেটা কি হবে, তাহলে সেটা মিথ্যা হবে। তাহলে সত্যতা হলো বাস্তব অনুরূপতা, আর সত্যতা কার ধর্ম? সত্যতা বচনের ধর্ম। তাহলে যুক্তির ধর্ম, যুক্তি বলতে আমি অবরোহ যুক্তির কথা বলছি, হ্যাঁ, যুক্তির ধর্ম কেমন ধর্ম? আকারগত, আকারগত ধর্ম হলো বৈধতা, বৈধতা। আর বচনের ধর্ম হলো সত্যতা। আচ্ছা, বচনের ধর্ম এটা কেমন ধর্ম? বাস্তব, বাস্তব অনুরূপতা। তাহলে যুক্তির ধর্ম হলো, যুক্তি ধর্ম মানে আকারগত ধর্ম হলো বৈধতা, যুক্তি বলতে এখানে অবরোধ যুক্তি, আর বচনের ধর্ম বলতে বাস্তব অনুরূপতা, অর্থাৎ আমি যে বচনটা বলছি সেই বচনটা সত্যি বাস্তবের বিষয়টাকে সত্যি সঠিকভাবে বললো কিনা, বর্ণনা করলো কিনা, সেটা হলো সত্যতা। আজকে এটুকুই থাক, এর পরের দিন এই চ্যাপ্টারটা শেষ হলো, এখান থেকে
তোমরা প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো আছে, যে কোনো বই অন্তত একটা বই অবশ্যই রাখবে এবং বই পড়বে। যে কোনো বই তোমরা বাজারে যে বই পাবে, সেই যে কোনো বই দোকানে বলবে, বই দেবে। সব বই ঠিক আছে, সব বই ভালো আছে, বইটা অবশ্যই পড়বে। এবং কোনো যদি অসুবিধা হয়, তোমাদের কাছে তো আমার ফোন নাম্বার রয়েছে, আমাকে সাথে সাথে ফোন করবে, তাহলে কোনো সমস্যা মিটে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।